জমা দিয়েছে, এটা বিষয়টা জানে। সামান্য কিছু না বললে আসলে আমার ওই ব্যক্তিটা ব্যক্ত করা সম্ভব না, এই জন্য আমি বলতেছি। 2013 সালে আমাদের প্রথম নিয়োগ হয়। নিয়োগের সময় থেকে আমরা মনে করছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ একটি সরকারি নিয়োগ, হয়তো সাময়িকভাবে আমাদের নিচ্ছে, আগামী 3-4 বছর পর আমরা স্থায়ীকরণ হয়ে যাব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাদেরকে নিয়োগের পর থেকে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। আসলে পৃথিবীর কোনো শ্রম আইনে 24 ঘন্টা কোনো নীতি নিয়ম নাই যে কাউকে 24 ঘন্টা খাটানো যাবে। 24 ঘন্টার বেড়াজালে আবদ্ধ হয়ে সকাল 6টা থেকে শুরু করে, অর্থাৎ ক্লাস শ্রেণীকক্ষ পরিষ্কার থেকে শুরু করে ওয়াশরুম, মাঠ, বিদ্যালয় এবং সারাদিন বিদ্যালয় থাকার পর থেকে সন্ধ্যার পর থেকে বিদ্যালয় রাত্রি যাপন, এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যে দপ্তরি কাম প্রহরীরা অমানবিক জীবনযাপন করতেছে, অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের দপ্তরি কাম প্রহরীদের মোটামুটি 10-12 জনকে হত্যা করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের একজন, যশোরের আমাদের রাজীব দত্ত, তাকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিবার এবং তার সংসারের জন্য কোনো সরকার কোনো দায়িত্ব নেয় নাই, এবং তার কোনো বিচারও কিন্তু আজকে আমরা পাইনি। এবং এতটাই নির্যাতিত বলা যায় যে এখন মানসিক কষ্টে, সামাজিকভাবে অবক্ষয়ের কারণে, দেখা গেছে যে পারিবারিক কলহের কারণে, অর্থাৎ বিদ্যালয়ে সময় দিতে যে সে যে পারিবারিক কলহে জড়িত হয়েছে, অর্থাৎ তার স্ত্রীর সাথে তার সন্তানদের থেকে সে একরকম আলাদা হয়ে গেছে, যার কারণে বিভিন্ন চাপ সে সহ্য না করতে পেরে বিদ্যালয় প্রাঙ্গণ অর্থাৎ তার নিজ কর্মস্থলে সে আত্মহত্যা করেছে। এরকম টেকনাফের আমাদের নুরু ভাই, ময়মনসিংহের একজন, আপনার ফেনীর একজন, আপনার ভালুকার একজন, এরকম ভাবে 5-6 জন সে আত্মহত্যার পথকে বেছে নিয়েছেই। অর্থাৎ যেখান থেকে আমাদের শিক্ষা শুরু হয়, শিক্ষা জীবন শুরু হয়, যেখান থেকে ছোট ছোট কচি ছেলে মেয়েরা শিক্ষা নিয়েও আস্তে 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 বড় পর্যায়ে আসে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যখন কর্মচারী তার দুঃখ দুর্দশা নিয়ে, অর্থাৎ তার কষ্ট নিয়ে সে আত্মহত্যা করে, এটা কিরকম পরিবেশ? আজকে আমরা কোন অবস্থায় আছি? অর্থাৎ আজকে বৈষম্য বিরোধী বাংলাদেশ বলি, যদি বলতে থাকি এখনো অধিদপ্তরে গেলে, মন্ত্রণালয়ে গেলে তোমাদের ডিউটি 24 ঘন্টা না, তারা 24 ঘন্টার কোনো চিঠি দেয় না। কিন্তু বাস্তব পক্ষে গতকাল একটা চিঠি জারি হয়েছে, ফরিদপুরে 82 জনকে 24 ঘন্টা ডিউটি করার জন্য বলা হয়েছে, গতকালকে কথা বলতেছি। এই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্লোগানে আমরা আজকে মত্ত, সেই স্লোগানের ভিতরেও কিন্তু 24 ঘন্টা ডিউটির যে চিঠি, সেটা কিন্তু ফরিদপুরে জারি হইতেছে, বিভিন্ন জায়গায় জারি হইতেছে। অর্থাৎ একজন কর্মচারী 24 ঘন্টা ডিউটি করবে, এই যে পরিস্থিতি। এর চাইতে সবচাইতে বড় প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। কিরকম ভাবে? আমাদেরকে প্রথম থেকে রাজস্ব কোটে বেতন দেওয়া হয়, কিন্তু নাম দেওয়া হয়েছে আউটসোর্সিং কর্মী। নাম দেওয়া হয়েছে কি ভাই? আউটসোর্সিং কর্মী, কিন্তু বেতন হয় 32-11-109 কোট থেকে, যেটা নাকি রাজস্ব কোট, আর আউটসোর্সিং কোট হলো 32-11-134। এই যে কোটগুলো আছে, এখনো দেখা যাচ্ছে যে 2025 নীতিমালা দেওয়া হয়েছে, 2025 নীতিমালায় যে আউটসোর্সিং সুবিধা দেওয়ার কথা, এরা কিন্তু এই বেড়াজালে যে তোমরা আউটসোর্সিং কর্মী না, তোমরা রাজস্ব কোট থেকে বেতন পাও, অথচ তোমাদের আউটসোর্সিং কর্মী বলছে, তাই তোমাদের আউটসোর্সিং কোর্টে তোমাদের বরাদ্দ দেওয়া হোক। এই বেড়াজালে সারা বাংলাদেশে কিন্তু আটকে রাখা হয়েছে। 13 সালের পর থেকে 23 সাল পর্যন্ত আমাদের 10 বছরে 10 পয়সা বেতন কিন্তু বৃদ্ধি করা হয় নাই। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, দপ্তরিদের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয় নাই। আজকে যে শ্রম কমিশনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন লোকজন আমাদের সামনে আছে, তাকে যে টাকা ভ্যাট দিতে হয়, আমাকেও কিন্তু ওই টাকাই ভ্যাট দিতে হয়। আমি যে টাকা থেকে চাল কিনে খাই, সেও কিন্তু সেই টাকায় চাল কিনে খায়, সেই টাকায় তেল কিনে খায়। তা আমার জীবনের অবস্থাটা কোন জায়গায়? 2014 সাল থেকে 13 সাল থেকে শুরু করে আমাদেরকে আউটসোর্সিং এর আওতায় বোনাস দেওয়া হইতো। 18 সালে নীতিমালা তৈরি করা হলো, ওখানে বোনাসকে কেটে এখানে বেতনের সাথে মিলিয়ে দেওয়া হইলো, অর্থাৎ এই কর্মীরা কোনো বোনাস পাবে না। শিক্ষকরা প্রতি ঈদ আসলে বোনাস গুনতো, কত টাকা বোনাস হয়, বছর শেষে ইনক্রিমেন্ট গুনতো কত টাকা হয়। আর আমি সালাউদ্দিন কি করতাম? তাদের দিকে তাকায় থাকতাম যে তারা কি গুনে কি আর চোখের পানি ফেলতাম যে আমার সন্তানকে কি আমি আজকে জামা কিনে দিতে পারবো? আমি কি ভালো বাজার করতে পারবো? ঈদের জন্য কি আমি প্রস্তুতি নিতে পারবো? তারা প্রস্তুতি নিত। আমরা এমন একটা বিদ্যালয়ে কিন্তু থাকি যেখানে নাকি শিক্ষা মানুষকে শিক্ষিত করার, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করা হয়, কিন্তু দেখা যায় একটা কর্মচারীতে, একটা বাড়িতে যদি কর্মচারী থাকে, সেই ঈদের সময় কিন্তু বোনাস পায়। অথচ শিক্ষকদের কাছ থেকেও কিন্তু আমরা 2 টাকা সহযোগিতা পাই না। শিক্ষকদের মতো, অর্থাৎ শিক্ষা করার কারিগর যারা মানুষ গড়ার কারি, তাদের কাছ থেকেও কিন্তু আমরা বোনাস হিসেবে 2 টাকা পাইনি। আমাদের বোনাস কি কেটে নেওয়া হয়েছে। আজকে আমরা কোন জায়গায় আছি?
আজকে সবচেয়ে আমি যে আশ্চর্য লাগে যে এখনো আমাদের ট্রেজারি অফিস বলে যে তোমাদের রাজস্ব কোর্ট থেকে বেতন দেওয়া হয়, তোমরা আউটসোর্সিং কোর্ট থেকে কেন বেতন নিবে, আমাদের বেতন কাটকে দেওয়া হয়েছে, অর্থাৎ বোনাস দেওয়ার কথা বোনাস কাটকে দেওয়া হয়েছে। মানে এখন যে আমরা কোন জায়গায় আছি, আউটসোর্সিং এ আছি না রাজস্বতে আছি, বাংলাদেশে আছি না বিদেশে আছি বুঝতে পারি না। এই জন্য আমি চাই বা আমাদের যে দাবিটা যে আসলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার যে জায়গাটা সেটার জন্য বাংলাদেশে তৈরি হয়। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি যে বাংলাদেশ সরকারকে যে ট্যাক্স ভ্যাট দেই সবাই কিন্তু তাই দেয়। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কেন আমি এই সুযোগ সুবিধাটা পাবো না? আমি কেন পাবো না? আজকে সারা বাংলাদেশে যে আউটসোর্সিং এর নামে যে নির্যাতনের রুল তৈরি করা হয়েছে, এই আউটসোর্সিং প্রথাটাকে বাদ দেওয়া দরকার। আউটসোর্সিং প্রথাটাকে বাদ দিলেই এই আমাদের দুর্দিনের অবস্থা দূর হবে, তাছাড়া দূর হবে না। কারণ চীন দেশে আপনারা যারা নাকি জানেন, চীন দেশে কিন্তু আউটসোর্সিং প্রক্রিয়া তৈরি হয়েছে। চীন দেশে কিন্তু এই আউটসোর্সিং প্রক্রিয়া নিয়ে ব্যাপক হারে বিক্ষোভ হয়েছে এটাকে বাদ দেওয়ার জন্য। কারণ এটাকে মানুষের অধিকারকে হরণ করে, মানুষের রক্ত কিছু সে নেয়। এই জন্য আমরা চাই না যে আউটসোর্সিং কর্মীর নামে বাংলাদেশে যে প্রহসন, এই প্রহসনটা করা হোক। সমস্ত ডেলি বেসিস হোক, আউটসোর্সিং কর্মী হোক, সমস্ত প্রথাকে বাদ দেওয়ার জন্য উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আমি। কারণ আজকে বিদ্যালয়ের মতো জায়গায় যখন নাকি ছোট বাচ্চাদের পেশাব পায়খানা আমরা পরিষ্কার করি, সারাদিন বিদ্যালয়ে থাকি, রাত্রে থাকি, এরপরও জীবনের কোনো নিরাপত্তা নাই। যাকে হত্যা করা হয়, দপ্তরি কাম প্রহরীরা বিদ্যালয়ে যে সোসাইড করে, এই সোসাইটির জীবন থেকে আমাদের। এই জন্য আজকে যারা শ্রম কমিশনে আমাদের বিষয়গুলো জানে, সারা বাংলাদেশ সাংবাদিক মহল এবং মিডিয়া মহল যারা আছে সবাইকে আমরা এই বিষয়টা জানাইতে চাই এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে নাকি আউটসোর্সিং কর্মীদেরকে এই দুর্দশার অবস্থা থেকে আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগের জন্য এবং আমাদের সকল সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করা হয়। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।